দীঘা পছন্দ করেন না বাঙালি পর্যটক হয়তো খুঁজেও পাওয়া যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা বাঙালি পর্যটকদের প্রধান ছুটি কাটানোর জায়গা দীঘা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন ট্রাভেল থ্রু মাই লেন্স। আজকে 19শে এপ্রিল 2025 আর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক দীঘার সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে। চলে এসেছি আজকে আমরা দীঘাতেই। আর দীঘাতে আসার আজকে প্রধান উপলক্ষ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আপনারা সকলেই জানেন আগামী 30শে এপ্রিল, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, দীঘার মন্দির উদ্বোধন হচ্ছে। আর তারই প্রাককালে কীরকম কী প্রস্তুতি চলছে তারই খুঁটিনাটি তথ্য জানার জন্য আমরা হাজির হয়েছি দীঘাতে। এই সমস্ত কিছু তথ্য আমরা আপনাদের সাথেও শেয়ার করব। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে নতুন একটি হোটেলের সন্ধান দেব আপনাদের কাছে, আর দীঘার সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরে দেখবো আর তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব। কলকাতা থেকে দীঘা যাবার অন্যতম রুট হলো বাসে করে যাওয়া। সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। সরকারি নন এসি বাসের ভাড়া 145 টাকা, আর যদি এসি সরকারি বাসে যান তাহলে ভাড়া লাগবে 300 টাকা। আর যদি বেসরকারি বাসে যান তাহলে খরচ হবে 400 টাকা থেকে 800 টাকার মধ্যে। ট্রেনে করেও যেতে পারেন দীঘা। সেক্ষেত্রে হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে এক্সপ্রেস অথবা লোকাল ট্রেন পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে সিসিতে 380 টাকা, 2এসে 105 টাকা আর জেনারেলে 90 টাকা। আমরা এবার যাত্রা করেছি জেনারেলে, সেক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছিল 90 টাকা করে। তো ঘড়িতে এখন বাজছে 11:15। আমরা চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে। আর আজকে আমরা এলাম কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছেড়েছে 6:45-এ আর দীঘাতে ঢুকেছে 10:20-তে। তো একদম সুন্দর এসছে আজকে ট্রেনটা, ট্রেন নিয়ে কোনো অবজেকশন নেই। কিন্তু আমাদের আজকে আসার কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই এসেছি, তো ওই জন্য আজকে কিন্তু আমরা জার্নি করেছি জেনারেলে। আর বিভৎস ভিড় আজকে, যেহেতু শনি রবি উইকেন্ড পড়ে গেছে, দীঘায় কিন্তু আজকে একদম ঠাসা ভিড়। তো চলুন তার মধ্যেই আমরা দীঘা ঘুরে দেখবো, মন্দিরের কতদূর কী কাজ হলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই আজকে আমাদের দীঘাতে আসা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে যাই, চলে যাই একদম মন্দির চত্বরে। পিছনে দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি। আর রাস্তা কিন্তু খুব সুন্দর করে চওড়া রাস্তা তৈরি হয়ে গেছে। আর এখন যেহেতু ওখানে একটা গেটের কাজ চলছে মন্দিরের, তো সোজা কিন্তু ওল্ড দীঘা পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আমি আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে রাস্তা এখন বন্ধ আছে। আর তার আগে থেকে দেখুন এখান দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে টোটোগুলো যাচ্ছে, টোটো অটো যাই বলেন না কেন, ওখান দিয়ে গিয়ে কিন্তু আবার গোল করে সার্কেল করে বেরিয়ে ওল্ড দীঘার দিকে আবার টোটো বেরোচ্ছে। মন্দির চত্বরের সামনে দিয়ে কিন্তু কোনো টোটো এখন যাচ্ছে না। স্টেশন থেকে বেরিয়ে ওল্ড দীঘার দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকেই 300 থেকে 400 মিটারের মধ্যেই কিন্তু মন্দির নির্মাণ হয়েছে। পিছনে দেখতেই পাচ্ছেন মন্দির সুন্দরভাবে সেজে উঠেছে। আর মন্দির দেখে কিন্তু মানে বোঝার কোনো অবকাশ নেই এটা পুরীর মন্দির না দীঘার মন্দির। অবিকল পুরীর মন্দিরের মতোই কিন্তু তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। আর আজকে 19 তারিখ, কথা আছে যে 30 তারিখ উদ্বোধন হবে। তো বুঝতেই পারছেন আমরা যে সময়ে এখন দাঁড়িয়ে, একদম মন্দির নির্মাণের কার্য প্রায় শেষ হতে চলেছে আর মন্দির উদ্বোধনের কার্য শুরু হতে চলেছে। আর মন্দির উদ্বোধনের জন্য একদম চতুর্দিক খুব তৎপরতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দাঁড়িয়ে। আর সন্ধেবেলা লাইট জ্বললে এর রূপ নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই গেট খোলা হয়ে যাবে, উদ্বোধন হবে। আর এই মন্দির প্রায় 20 একর জমির উপর
নির্মাণ কার্য হয়েছে। আর এই মন্দির নির্মাণ করতে প্রায় 250 কোটি টাকা ব্যয় হয়েছে। এই মন্দিরটা প্রথমে তৈরি হওয়ার কথা ছিল সমুদ্র তীরবর্তী যে পুরনো মন্দির আছে সেইখানে, কিন্তু প্রাকৃতিক নিষেধাজ্ঞার কারণে ওইখানে মন্দির নির্মাণ করা যায়নি। তার বদলে স্টেশন চত্বরের পাশেই মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দির কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে বেলে পাথর দ্বারা, আর এই বেলে পাথর এসেছে রাজস্থানের বংশী পর্বত থেকে। এই মন্দির নির্মাণ কার্য কিন্তু 2018 সালে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 2018 সালে তৈরি না হয়ে 2022 সালে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়, আর 2025 সালে এটা উদ্বোধন হতে চলেছে। আর আগামী 29 এপ্রিল মন্দিরে যজ্ঞ সম্পন্ন হবে এবং 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর বেলা 3টের সময় মন্দিরের উদ্বোধন কার্য সম্পন্ন হবে। মন্দির উদ্বোধনের পর ইসকনকে হস্তান্তরিত করা হবে। তো আমরা আবার স্টেশন চত্বর থেকে একটা টোটো নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছি এবার ওল্ড দীঘায়। আর তার আগে যাওয়ার আগে পুরনো যে জগন্নাথ মন্দির, যেটা বর্তমানে মাসির বাড়ি হওয়ার কথা আছে, বা ওটাই হয়তো মাসির বাড়ি হবে, আমি সঠিক জানি না। তো চলুন ওই মন্দিরটা একবার আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখে আনি। পুরনো যে জগন্নাথ মন্দির বর্তমানে নতুন করে জগন্নাথ দেবের মাসির বাড়ি করে তৈরি করা হচ্ছে, আর রেনোভেশনের কাজও চলছে চতুর্দিকে, দেখতেই পাচ্ছেন। আর মূল মন্দির থেকে 500 মিটার মতো দূরে হচ্ছে এই মাসির বাড়ি। আর বাইরে দেখতেই পাচ্ছেন নতুন করে গেটেরও কাজ চলছে, সমস্ত কিছুই এখন আন্ডার কনস্ট্রাকশন। তো চলুন আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকেই যাচ্ছি, একদম সমুদ্রের দিকে দেখাই যাচ্ছে, সমুদ্রের ধারেই ঠিক জগন্নাথ দেবের মাসির বাড়ি। চলুন ঘুরে দেখে আসি। আমার পিছনে দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এদিকেই ঠিক একদম সমুদ্র তট চলে এসেছে এখানে। আর এখানে দেখতে একটা সমুদ্র নতুন করে চিহ্নিত করা হয়েছে, দিয়ে সমুদ্রে নামার জন্য নতুন করে নির্মাণ করা হয়েছে সিঁড়িও। দীঘা আসলে আপনারাও অবশ্যই কিন্তু এই পুরনো জগন্নাথ মন্দির বা বর্তমানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার মাসির বাড়ি যেটা হচ্ছে, অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে। আমরা আবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে চলে এসেছি, তো নিউ দীঘাতেই থাকবো। ওল্ড দীঘাতে সত্যি কথা বলতে আমাদের ঠিক হোটেল পছন্দ হলো না, তো চলুন দেখি কোন হোটেল নিই, সমস্ত ডিটেলসই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘড়িতে এখন বাজছে 2:30, প্রায় 1-1.5 ঘন্টা আমরা ঘুরলাম হোটেলের জন্য। সব থেকে ব্লান্ডার আমরা করেছি ওল্ড দীঘায় গিয়ে, ওখানে তো কোনো ভালো হোটেল পেলামই না। যাই হোক, আগের বার আমরা নিউ দীঘায় ছিলাম বলে অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম ওল্ড দীঘাতে থাকতে, ওইখানটা ভালো মতো করে ঘুরে দেখবো কি, এই জন্যই ওল্ড দীঘাতে গিয়েছিলাম। তো ওখানে বেশ খানিকটা সময় আমাদের নষ্ট হয়েছে। তারপরে এসেছি নিউ দীঘাতে। নিউ দীঘাতেও হোটেল খুঁজে দেখতে একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হলো, কেন কি কোনো হোটেলই প্রায় ফাঁকা নেই। আর যে সমস্ত হোটেল ফাঁকা পাচ্ছি সেগুলো 2 দিনের নিতে হবে। 2 দিনের রেন্ট দিয়ে আমাদের যে বাজেট সেটা এক্সিড করে যাচ্ছে, তাই জন্য আমরা সেগুলো নিতে পারিনি, আমাদের পক্ষে নেওয়াটা সম্ভব হয়নি। আর আমাদের বাজেট অনুযায়ী রুম যেগুলো আমরা দেখছিলাম ওই ধরুন 3, 3.5, 4-এর মধ্যে, ওরকম হোটেল আমরা পাইনি, সমস্ত হোটেল বুক। আর প্রায় 20-25টা হোটেল তো আমরা ঘুরলামই রুমের জন্য, যেগুলো অনেক হোটেল পছন্দ হচ্ছে না যা দাম চাইছে। তো যাই হোক, ভীষণ হরেবল একটা এক্সপিরিয়েন্স হলো এবার। আর আমার যতদূর যা এক্সপিরিয়েন্স হলো সে থেকে বলতে পারি যে এরকম উইকেন্ডে বা কোনো ছুটি ছাটা থাকলে অবশ্যই আপনারা হোটেল বুক করে আসবেন। প্রত্যেকবারই তো কিছু না কিছু শিক্ষা মানুষের হয়, এটাও আমরা একটা এক্সপিরিয়েন্স থেকে একটা শিক্ষা পেলাম। যাই হোক, এখন আমি বসে আছি হোটেল হিলটনেরই রুমে। ঠিকঠাক, খুব জাহামরি হোটেল, আবার খুব যে একদম বাজে তাও নয়,
মোটামুটি কাজ চলে যাবে একটা রাত কাটানোর জন্য, ঠিকঠাক এরকম দেখেই আমরা রুমটা নিয়ে ফেলেছি। এমনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনাদের সঙ্গে অবশ্যই রুম টুরটাও শেয়ার করব প্রত্যেকবারের মতো। তো চলুন আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন এবার রুম টুরটাও শেয়ার করে দিই। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। তো আমরা যদি এখান দিয়ে ঢুকি, বেশ বড়সড় একটা রুম। আর এদিকে একটা বড় একটা সোফা আছে, দেখতেই পাচ্ছেন। সামনে একটা টি টেবিলও রয়েছে বড়সড়। আর কিং সাইজ একটা বেড, যেটা 3 জন শেয়ার করা যাবে অনায়াসে। বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে। আর এদিকে দেখুন একটা মিরর রয়েছে, হ্যাঁ। আর তার পাশেই রয়েছে কিন্তু একটা টিভি। এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক, নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এইদিকে যদি আসি, এদিকে একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে এখানকার ব্যালকনি। সি ভিউ বলছে, কিন্তু হ্যাঁ অতটা সি দেখা যাচ্ছে না, তবে দূরে এই আমার আঙুল বরাবর দেখা গেলে কিছুটা ভিউ আছে, অল্প একটু সমুদ্র দেখা যাচ্ছে। আদারওয়াইজ সামনে এরকম বেশ ফাঁকা একটা জায়গা। পরপর এখানে অনেক হোটেল রয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু উইকেন্ড, গাড়িতে কিন্তু আজকে পুরো ভরে গেছে। রয়েছে একটা বেশ বড় ওয়ার্ড্রপ। এইদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, বেশ বড়সড় একটা ওয়াশরুম। আর মডার্ন অ্যামিনিটিস বলতে যা যা বোঝায় সমস্ত কিছুই রয়েছে। আর একটা রাত বা দুটো রাত কাটানোর জন্য বেসিক নিড মানুষের যেগুলো হয় সমস্ত কিছুই রয়েছে। তো সমস্ত রুমটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানাবেন আপনাদের কিরকম লাগলো হোটেলটা। যদি ভালো লেগে থাকে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, আপনারা বুক করে নিতে পারেন। আর এই হোটেলটা একদিনের জন্য আমাদের ভাড়া লেগেছে ইনক্লুডেড জিএসটি 3000 টাকা। সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আর যদি এরা একটু চা কফির সরঞ্জামটা দিত একটু ঘরে, ভালো হতো। আমরা প্রয়োজন অনুসারে সেটা একটু আমরা বানিয়ে খেতে পারতাম। যাই হোক, এইটা একটু ইনকমপ্লিট লাগলো। তাছাড়া একটা দিন থাকবো, সুবিধা অসুবিধা সমস্ত কিছুই বুঝবো। যদি কিছু অসুবিধা বা সুবিধা এক্সেপশনাল হয়ে থাকে, অবশ্যই আমি আপনাদের সঙ্গে কালকে সেটা শেয়ার করব। চলে এসেছি আমরা দীঘার সমুদ্র সৈকতে। আর দূরে দেখতেই পাচ্ছেন একদম টিকটিক করছে লোক। এখন বাজছে প্রায় 5:30টা, তবুও এখনো মানুষের ঢল। চান করছে, আনন্দ করছে, দেখে আপনারা আসলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ভিড় হয়েছে আজকে দীঘাতে। দীঘা সি বিচে এখন কিন্তু নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। তার মধ্যে বোটিং রয়েছে, ব্যানানা রাইড রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু এখানে হচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু মাথা পিছু 150 টাকা করে নিচ্ছে। আর এই ব্যানানা রাইডগুলোতে কমপক্ষে 10 জন হলে তবেই কিন্তু ওরা নিয়ে যাচ্ছে। এছাড়াও ঘোড়া তো রয়েছে এখানে অজস্র। আপনারা চাইলে ঘোড়ায় চড়ে এই সুন্দর সময়টা উপভোগ করতে পারেন। তার জন্য মাথা পিছু চার্জ লাগছে 100 টাকা। আর যদি না চড়ে শুধু ছবি তুলতে চান, তার জন্য লাগছে 50 টাকা। দীঘার সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালোও লাগছিল বসে থাকতে। তো এবার এখন বাজছে 7টা, এবার যাবো একটু মন্দিরের দিকে। তো লাইট জ্বালিয়ে কিরকম লাগছে মন্দিরটা, চলুন একবার ঘুরে দেখে আসি। বেলার মন্দির কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ সুন্দর লাগছে। সকালে একরকম ভাবে স্নিগ্ধ লাগছে, এখনো ভীষণ সুন্দর লাগছে। তো অবশ্যই জানাবেন আপনাদের কিরকম লাগবে। তো মন্দির চত্বর থেকে চলে এসেছি একদম হোটেলের কাছে। এবার হোটেলে ঢুকে যাব। সারাদিন অনেক ধকল গেল। তো আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং ফ্রম দীঘা। আর
শেয়ার করবো সবটাই। এখন পূর্ব আকাশটা একটু লাল লাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে, কিন্তু আকাশ দেখে যা মনে হচ্ছে আজকে মনে হচ্ছে আকাশের মুখ ভারী। দেখা যাক কতটা কি সানরাইজ দেখতে পারি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দিগন্ত বিস্তৃত এই সমুদ্র সৈকত সূর্যোদয়ের সাথে সাথে কি অপরূপ লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। এই বিচে বোল্ডার না থাকায় প্রচুর মানুষের সমাগম হয় এই সৌন্দর্যকে উপভোগ করতে। আর এই বিচে চাইলে চা, ব্রেকফাস্ট সহযোগে বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে নিতে পারেন। দীঘায় এলে পারলে একবার এই মোহনায় আসবেন, মন মুগ্ধ হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা মোহনায়, আর আমার ডান দিকে কিন্তু রয়েছে চম্পা নদী, যেটা বঙ্গোপসাগরে এসে মিলেছে, আর এই জন্যই এখানটা মোহনা। মোহনা সংলগ্ন মাছের বাজারটাই এখানকার প্রধান আকর্ষণ। এখানে যেমন পাবেন বিভিন্ন ধরনের শুঁটকি মাছ, তেমনই পাবেন ফ্রেশ চিংড়ি, ভেটকি, পমফ্রেট, ইলিশ, বিভিন্ন ধরনের মাছ। চাইলে কিনেও নিয়ে যেতে পারেন এখান থেকে। আছি এখন বিশ্ববাংলা পার্কে, আর কালকে সন্ধ্যাবেলা আমাদের আসা হয়নি, সন্ধ্যাবেলায় যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এর সৌন্দর্য সন্ধ্যাবেলা আসবেন, ভীষণ সুন্দর লাগে। নানান রকম দোকান বসে এখানে, যদি গিফটিং পারপাসে কিছু কেনাকাটি করতে চান সেটাও পারবেন এখান থেকে কেনাকাটি করতে। আর এখানে প্যাগোডা স্টাইলে সুন্দর সুন্দর বসারও জায়গা করে দিয়েছে, তো এখানে এসে বেশ খানিকক্ষণ আপনারা সময় কাটাতে পারবেন প্রিয়জনের সাথে। ঘড়িতে এখন বাজছে 7টা, আর মোটামুটি সবটাই ঘোরা হলো। সকাল থেকে বেশ ভালো সময়টা কাটলো। এবার যেতে হবে রুমে, গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বেরাবো উদয়পুরের উদ্দেশ্যে। তো চলুন এবার আমরা ফেরা যাক, গিয়ে চেক আউটও করতে হবে, তারপর দেখা হচ্ছে। তো চেক আউট আমরা করে গেছি, ঘড়িতে বাজছে এখন 10টা, আর আমরা রেডি হয়ে চলে এসেছি এই হোটেলেরই রেস্টুরেন্টে। এখান থেকে আজকে আমরা ব্রেকফাস্টটা সারবো, সেরে এখন একটা টোটো নেব কি অটো, যেটা নিয়ে দেখা যাক কোনটা পাওয়া যায়, সেটা নিয়ে চলে যাব সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি পুরি সবজি, তো এটাই আজকে খেয়ে নিয়ে ঝটপট বেরোতে হবে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি এখন চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। পথে একটা রাধাকৃষ্ণ মন্দিরও পড়বে, তো যাওয়ার সময় সেটাও দেখে নেবো। আর চন্দনেশ্বর মন্দির, কালসারি, উদয়পুর বিচ আর ওশিয়ানিয়া আমরা দেখবো। আর টোটোটার এই কটা স্পট দেখাতে ভাড়া পড়ছে 600 টাকা। ভেতর থেকে চলে আসলাম, তো ছবি তোলা নিষেধ, তো ওই জন্য পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না। আপনারাও যখন আসবেন অবশ্যই ঘুরে দেখবেন, ভালো লাগবে। তো রাধাকৃষ্ণ মন্দির থেকে চলে এসেছে এখন চন্দনেশ্বর মন্দিরে, তো চলুন ভিতরে যাই আর আপনাদেরকেও একটু দেখাই। দীঘার রেলওয়ে স্টেশন থেকে এই চন্দনেশ্বর মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। এটি ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত। এই মন্দির কলিঙ্গ আর্কিটেকচারের অনুকরণে নির্মিত শিব মন্দির। এখানে শিবলিঙ্গ স্বয়ম্ভু। এই মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা লেগেই থাকে। চলে এসেছি মন্দির ঘুরে, অবশ্যই জানাবেন কিরকম লাগলো মন্দিরটা। এবার আমরা যাচ্ছি তালসারি। গাড়ি থেকে নেমে আমরা একটা দোকানে এসে একটু বসেছি, জল খেতে হবে, যা গরম। আর তালসারি অনেক নাম শুনেছি, সত্যি কথা বলতে আমার আগে আসা হয়নি, আমি এই যে নতুনবারই আসছি। তো চলুন তালসারিতে কি আছে না আছে একবার ঘুরে দেখি। এখানে এখন প্রচণ্ড রোদ, তার মধ্যে কিন্তু বোটিং হচ্ছে, বোটে করে নিয়ে গিয়ে ওই দিকে নিয়ে যাচ্ছে। পার হেড 100 টাকা করে ভাড়া লাগছে, আবার 20 মিনিট ওখানে দাঁড়াচ্ছে, আবার নিয়ে চলে আসছে। ভীষণ ভালো। এটা কিন্তু বিকালের দিকে আসলে রোদটা পড়ে গেলে খুব ভালো লাগবে। তালসারি
ওড়িশার বালাসোর জেলার একটি সমুদ্র সৈকত। এখানকার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অনেক লাল কাঁকড়া দেখা যায়, তাই একে লাল কাঁকড়ার বীচও বলা হয়ে থাকে। এখানকার মোহনায় সুবর্ণরেখা নদী সাগরে মিলেছে, তাই এখানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং স্থানীয়দের কাছে এটি একটি মাছ ধরার গুরুত্বপূর্ণ স্থানও বটে। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। তো আছি এখন উদয়পুর বিচে, আর এই উদয়পুর বিচে কিন্তু আমি এই প্রথমবার। আর অনেক শুনেছি যে এই উদয়পুর বিচকে গোয়ার সঙ্গে অনেককে তুলনা করেন, অনেক ভিডিওতেও দেখেছি এখানকার বিচটা। আজকে সচক্ষে প্রথম দেখছি। আর সত্যি কথা বলতে আমাদের মতো যারা নন অ্যালকোহলিক পার্সন তাদের জন্য কিন্তু এই বিচটা একদমই সুইটেবল নয়। আর যারা সমুদ্রে এসে একটু এনজয় করতে চান আর যারা ভালোবাসেন এরকমভাবে এনজয় করতে, তাদের জন্য আদর্শ জায়গাটা। এখানে অনেকেই দেখছি ভীষণ এনজয় করছে। যাই হোক, আর এখানে প্রত্যেকটা স্টলে কিন্তু মাছ ভাজা বা কাঁকড়া নানান রকম প্রিপারেশন হচ্ছে, আর সেগুলোতে খুব একটা হাইজেনিক দেখে মনে হলো না। আর প্রত্যেকটা স্টলেই কিন্তু অ্যালকোহল রয়েছে, আর এটা কি এখানে কিন্তু ওপেন মদ্যপান করা যায়, এক কথায় পরিষ্কারভাবে বলতে গেলে এটাই। আর এই জন্য এখানে কিন্তু ভিড় প্রচণ্ড। আর এক কথায় বলতে গেলে এই বিচে কিন্তু ওপেনলি ফুটকার ভাষায় যদি বলি ঢুকু করা যায়। আমি এখান থেকে নিলাম একটু সল্টেড কাজু, আর খেয়ে দেখলাম বেশ ভালো, সুন্দর মচমচে একদম। তো নিয়ে নিলাম। এখানে বলছে ওই 850 টাকা করে কেজি বলছে। যে টোটো দাদার সাথে ঘুরলাম, তো আমাদের ভীষণ ভালো ঘুরিয়েছেন, আর দামটাও একদম ন্যায্য দাম নিয়েছে। তো আপনারাও যারা দীঘায় আসবেন আর ভাবছেন যে ঘুরে দেখবেন, তো অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তোমার নামটা আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবো। রাজীব বেরা, 9800076038। আজকে আমরা ফিরছি বাসে, আর বাসের টিকিটও এসে পেয়ে গেছি লাকিলি। তো আজকে এ পর্যন্তই, এখানেই এন্ড করছি দীঘার ব্লগটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো, আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন দেখলেন আমাকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।